প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভাতারের ব্যাংক ম্যানেজার অপহরণ কাণ্ডে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভাতারের বিধায়কের যুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় শোরগোল ভাতার ব্লক জুড়ে। উল্লেখ্য, 2023 সালের জুলাই মাসে মঙ্গলকোটে কাশিমনগরের গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শ্যামাশিস হাজরা অফিস যাওয়ার সময় তাদেরকে মোরাতিপুর সংলগ্ন এলাকা থেকে কিডন্যাপ করা হয়। সেখান থেকে বেশ কিছু দূরে তাদেরকে আটক করে রাখা হয় বলে অভিযোগ। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি থেকে শুরু করে 4 লাখ টাকায় তাদের মুক্তি দেওয়া হয়। এই বিষয়ে থানা কোনোভাবেই অভিযোগ নেয়নি। এমনকি ভাতারের বিধায়কের পরিকল্পনায় সমগ্র ঘটনাটি ঘটেছিল বলে দাবি রাখেন ব্যাংক ম্যানেজার। পরে পুলিশ এফআইআর নিলেও 4 জন পরের দিন জামিন পায়। এই জামিন খারিজের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। যদিও এই বিষয় নিয়ে বিধায়ক একটি নির্দিষ্ট খবরের পত্রিকাকে জানান, আমি ঘটনার দিন বিধানসভায় ছিলাম, ফালতু অভিযোগ করা হয়েছে। ভাতারের বিধায়ককে এই মামলায় যুক্ত করার বিষয়ে বিচারপতির প্রশ্ন, অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনার ধারা কেন যুক্ত করা হয়নি? কি করে এই জামিন পায় অভিযুক্তরা? তাদের চিহ্নিত করার জন্য কেন ব্যবস্থা করেনি পুলিশ? ঘটনায় রাজ্যের বক্তব্য, এটা রাজনৈতিক গোলমাল। বিধায়কের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকায় অপহরণের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন ব্যাংক ম্যানেজার। এই ঘটনায় প্রাণ সংশয়ের আশঙ্কা করেছেন ব্যাংক ম্যানেজার শ্যামাশিস হাজরা। তিনি দাবি রাখেন, তিনি এবং তার পরিবারের জীবন সংশয়ের আশঙ্কা করেছেন। কিছু ঘটনা যদি ঘটে যায়, তার জন্য দায়ী থাকবেন ভাতারের বিধায়ক এবং ভাতারের ব্যবসায়ী রাইস মিলার, যিনি বারবার চাপ সৃষ্টি করেছেন যাতে কেস তুলে নেওয়া হয় সেই ব্যক্তি। ঘটনাটা হয়েছিল 2023 সালের 26শে জুলাই। আমরা দুজনে যখন অফিস যাচ্ছিলাম, মোটামুটি সকাল 9:30টার দিকে মুরাতিপুর মোড়ে 4-5টা মোটর বাইকে 12-13 জন ছেলে গাড়িটাকে ঘিরে ধরে এবং তাদের মধ্যে 2-3 জন গাড়ির মধ্যে জোর করে পিছনে 2 জন এবং সামনে ড্রাইভারকে বার করে দিয়ে ড্রাইভারের জায়গায় আরেকজন ঢুকে বসে পড়ে এবং সেই গাড়িটাকে ঘুরিয়ে সোজা নিয়ে যাওয়া হয় এরুয়ার গ্রামে। ভাতারের যিনি বিধায়ক মানগোবিন্দ অধিকারী বাড়ি থেকে সামান্যই দূরে একটা পরিত্যক্ত জায়গায়। সেখানে আমাকে তারপর মারধর করা হয় এবং আমাকে বলা হয় আমি নাকি ভারতীয় জনতা পার্টি করি এবং আমার সামনে সেখানে জের আলী শেখ বলে একজনের ফোনে একটা ফোন আসে। তিনি তখন লাউড স্পিকার অন করে তার বক্তব্যটা শোনায়। সেখানে আমি উল্টো দিকে শুনতে পাই বিধায়কের গলা, আমাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং সেখানে নীলকান্ত অধিকারী বা যার ডাকনাম ঝুলন, তার হাতে আমি নিজে টাকা তুলে দিই। তারপরে আমাকে ওখান থেকে 1:30টা নাগাদ আমাকে ওখান থেকে ওরা ছেড়ে দেয়। আমি ওই ঘটনার পর বাড়ি ফিরে এসেই পুলিশের কাছে কমপ্লেন করি এবং পুলিশকে আমি সমস্ত তথ্যটাই বলেছিলাম কি হয়েছে সকাল থেকে না। কিন্তু সেখানে আমাকে তৎকালীন ভাতার থানার ওসি বলে যে বিধায়কের নাম নেওয়া যাবে না এবং আমি যে কমপ্লেন লেটারটা লিখেছিলাম সেইটাকে বাতিল করে ওরা একজন ওদের সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে বাংলায় কমপ্লেন লেখায়। এবার সেই সময় আমার মাথা কাজ করছিল না বলে আমিও আর পুলিশকে এই বিধায়কের নাম রাখার জন্য জোরাজুরি করতে পারিনি এবং আমি এবং আমার স্ত্রী তৎকালীন বর্ধমানের এসপি আইপিএস অফিসার কামনাশিস সেনের কাছে গিয়েও দেখা করি এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করার জন্য দাবি জানিয়ে এসেছিলাম। তো এসপি সাহেব বলেছিলেন যে হ্যাঁ অ্যারেস্ট হবে, কিন্তু তারপরও দীর্ঘদিন কাউকে অ্যারেস্ট করা হয়নি। বারবার তখন আমার কেসের যিনি আইও ছিলেন রাকেশ বাবুর সঙ্গে বারবার কথা বলে ওনাকে চাপ সৃষ্টি করে শেষ অবধি ওরা প্রায় 15 দিন পরে গিয়ে কোচি মল্লিক বা রবি মল্লিক বলে একজনকে গ্রেপ্তার করে, তাকে 14ই আগস্ট গ্রেপ্তার করে। তারপরে আবার সেপ্টেম্বর মাসে প্রায় ঘটনা ঘটে যায় 1.5 মাস পরে জের আলী শেখ বা জেরু শেখ বলে একজনকে গ্রেপ্তার করে। তো এই ঘটনার পরে ঠিক তার পরের দিন 27 তারিখে আমাকে আইও রাকেশবাবু থানায় কিছু কাগজে সই করার জন্য ডেকেছিলেন। যখন আমি সেটা করতে যাই সেখানে আগে থেকেই বিধায়ক মানগোবিন্দ অধিকারী উপস্থিত ছিলেন। সেইটার জন্য উনি আমাকে হুমকি দেন, আমাকে বলেন যে তুমি আমার নাম করেছো, যে আমি তোকে কিডন্যাপ করেছি, আমি চাইলে তোমাকে ভাতার বাজারে এসে গুলি করে দিয়ে চলে যেতে পারি জানো। আমি এই কথাও হাইকোর্টে পরবর্তীকালে আমি যখন রিট পিটিশন ফাইল করি সেখানেও এই কথা জানিয়েছি এবং তার বেসিসেই ওনাকে হাইকোর্ট কেসে যুক্ত করার নির্দেশ দিয়েছে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি হাইকোর্টের রিট পিটিশনে যে দাবিগুলো করেছি, যেমন হচ্ছে মুরাতিপুর মোড়ের সেদিনকার সিসিটিভি ফুটেজ, এরুয়ার গ্রামে পুলিশের যত সিসিটিভি আছে তার ফুটেজ এবং তার সঙ্গে ভাতার থানায় 27 তারিখে যেদিন উনি খুনের হুমকি দেন সেই দিনকার সিসিটিভি ফুটেজ বার করলেই এই ঘটনার সঙ্গে বিধায়কের যোগ এবং বিধায়কের নির্দেশেই যে সমস্ত কিছু হয়েছে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে এবং তার সঙ্গে সিডিআর রিপোর্ট, যে সমস্ত অ্যাকিউজ পার্সনরা ছিল ওই দিন, যে বিধায়ক বা বিধায়কের সঙ্গে থাকা ব্যক্তির নাম্বার বেরোবে। এবং এটা আমি পরবর্তীকালে জানতে পারি যে বিধায়ক ওই দিন ফোনটা করছিলেন সম্ভবত বলগোনা এলাকার এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যিনি ওই সময় ওনার সঙ্গে ছিলেন তার ফোন থেকে।
উনি নির্দেশ দিচ্ছিলেন। আর আমি শুনলাম যে বিধায়ক সাহেব নাকি দাবি করেছেন যে উনি ওই দিন বিধানসভায় ছিলেন। তো আমি বলতে পারি যে উনি ওই দিন কিডন্যাপিংয়ের সময় অবধি এরুয়ার গ্রামে পার্টি অফিসে বসেছিলেন এবং 10:30টার পরে উনি এখান থেকে বের হন এবং তার যখন অলরেডি আমার কিডন্যাপ হয়ে আমি ওনার কবজায় আছি এবং তারপর থেকেও উনি কনস্ট্যান্ট ফোনে পুরো ব্যাপারটাকে ইনস্ট্রাকশন দিয়ে পরিচালিত করেছেন এবং ঘটনাস্থলে নীলকান্ত অধিকারী বা ঝুলন, যিনি বিধায়কের এমনিতেও ডান হাত বলে পরিচিত, তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে পরিচালনা করেছেন। এটা অবশ্যই সত্য কথা। আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাপ সৃষ্টি করা হয় কেস যাতে তুলে নিই। রাকেশ বাবুকে আমি বললেই যাতে আমি আর কিছু করতে চাই না বলে, রাকেশ বাবু বলতে আইও রাকেশ রোশন শেখ, কেসগুলো তুলে নিই। আমি সেটার জন্য বর্ধমান সাইবার ক্রাইম পিএসএফ আমি কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন ওনারা ভাতার থানায় ফরওয়ার্ড করেন এবং ভাতার থানায় এএসআই সূর্যবাবু, তার আইও ছিলেন, উনি আমাকে ওইটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন যে হ্যাঁ উনি সিডিআরে দেখেছেন যে আমাকে ফোনগুলো এসেছিলো, কিন্তু পরবর্তীকালে উনি যে তার কী অ্যাকশন নিলেন তার কিচ্ছু জানাননি। জন্য ওরা আমার বিরুদ্ধে একটা কাউন্টার কমপ্লেন করায় এবং সেই কমপ্লেনটা মঙ্গলকোট পুলিশ স্টেশনের আন্ডারে গিয়ে করায় এবং সেখানে পুলিশ কোনো রকম, এবং সেই এফআইআরের মধ্যেও প্রচুর লুপহোলস আছে। যে কমপ্লেন করা হয়েছে সেখানে 2 বছর আগেকার ঘটনার কথা বলা হয়েছে। আমার ফোন পুলিশ সিজ করেছিল, কিন্তু সেখানে যে ভিডিও বা এর কথা বলেছে পুলিশ চার্জশিটে কোনো কিছুর উল্লেখ করেনি। তাহলে যদি ভিডিও থেকে থাকতো পুলিশ আমার ফোন সিজ করার পর কেন সেগুলো পুলিশ চার্জশিটে দিল না বা কেন সেগুলো পুলিশ খুঁজে পেল না? তো প্রচুর পুলিশকে জাস্ট আর কি প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যে যাতে আমার বিরুদ্ধে কমপ্লেন করলে ওরা ভেবেছিল আমি হয়তো আর ভয় পেয়ে যাব এবং আর কোনো কমপ্লেন সমস্ত কিছু তুলে নেব। সেই কারণের জন্য আমাকেও ওরা এইভাবে ফাঁসিয়েছিল এবং তারা প্রত্যেকেই বিধায়কের ঘনিষ্ঠ। সেদিন ঘটনার সময় এরুয়ার গ্রামেই ছিলেন এবং তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ব্যক্তিগুলো এই কেসে অ্যাকিউজড, পুলিশ নিজে যাদের নামে কেসগুলো দিয়েছে, সেই 10 জন ব্যক্তি প্রত্যেকেই বিধায়কের ছায়াসঙ্গী এবং বিধায়কের হেঞ্চম্যান বলে ওই এলাকায় পরিচিত। একাধিক এফআইআর আছে যেখানে বিধায়ক নিজে অ্যাকিউজড এবং সেখানে এই সেম ব্যক্তিরা অ্যাকিউজড। 15ই মার্চ আমি একটা এসপি সাহেবের কাছে একটা কমপ্লেন দিয়েছিলাম, যেহেতু ভাতার থানা আমার সঙ্গে কোঅপারেট করছিল না বলে সরাসরি এসপি সাহেবের কাছে একটা কমপ্লেন দিয়েছিলাম যে আমি বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে আমাকে 6 মাইলের কাছে আমাকে কয়েকজন বাইক নিয়ে রাস্তা আটকে দাঁড়ায় এবং সেই ব্যক্তিগুলোর মধ্যে থেকে 4-5 জনকে আমি চিনতে পেরেছিলাম। তারা ওই আমার কেসেই অ্যাকিউজড, সেই ব্যক্তিরাই। তারা আমাকে হুমকি দেয় সমস্ত হাইকোর্টের কেস যাতে আমি তুলে নিই, কারণ আমি একটা বেল ক্যান্সেলেশনের মামলা করেছি। অবশ্যই এবং আমি শুধু নিজের নয়, আমার পরিবারেরও জীবন সংশয়ের আশঙ্কা করছি এবং সেরকম কিছু ঘটনা ঘটতে থাকলে তার দায়ী হবেন বিধায়ক এবং ভাতার এলাকার যে ব্যবসায়ী রাইস মিলার, যিনি আমাকে বারবার, আমার কাছে অডিওতে প্রমাণ আছে, যিনি বারবার আমাকে চাপ সৃষ্টি করছেন কেস তুলে নেয়, সেই ব্যক্তি। আইপিএস অফিসার কামনাসি সেনের কাছে আমরা দেখা করতে যাই এবং ওনার কাছে সরাসরি মিট করে আমি দাবি জানিয়েছিলাম ওই কেসে যাতে সবাইকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে এরা যে কমপ্লেনটা করে, আমি এটা জানতে চাই যে যদি উনি যে কথা বলছেন সেই কথা যদি সত্যি হতো তাহলে কোনোভাবেই আমি থানায় কমপ্লেন করতে যাওয়া এবং পরবর্তীকালে এসপি সাহেবের কাছে অবধি আমি ওই সংক্রান্ত কমপ্লেন করতে যেতাম না। যদি আমি এইরকম কোনো ঘটনার সঙ্গে এতটুকু আমার কোনো সম্পর্ক থাকতো, পরবর্তীকালে ওরা যে অ্যালিগেশন আমার নামে দিয়েছে, আমি একজন সাধারণ মানুষ, অপোজিট সাইডে তখন অলরেডি বিধায়ক নিজে দাঁড়িয়ে গেছে, এই অবস্থাতেও আমি কখনোই এটা করতে যেতাম না।